আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের একটি ভৌতিক গল্প, ডাক্তার গৌরীদের লেখা কালো বিড়াল। কলেজে উঠেই কেমন যেন বদলে গেল অনিমেষ। হঠাৎ যেন বেশি রকম স্বাধীন হয়ে গেল সে। এর কারণ তার বাড়ির পরিবেশ। মা মারা যাবার পর থেকে ওর বাবা একবারে নির্লিপ্ত হয়ে গেলেন সংসারের ব্যাপারে। সারাদিন নিজের কাজকর্ম নিয়ে থাকেন, অনেক সময় রাতে বাড়ি ফিরতে পারেন না। তাছাড়া মাসের মধ্যে দু একবার তো কলকাতা ছেড়ে চলেই যেতে হয়। ছোটবেলা থেকেই একজন আয়ার কাছে মানুষ অনিমেষ। আজও সে আছে, তবে বয়স হয়েছে। এতদিন সে মায়ামাসির কথা শুনত, কিন্তু এখন সে কলেজে পড়ে, সুতরাং মায়ামাসি মানে ওর আয়ামাসি, তাই সে বিশেষ পাত্তা এখন আর দেয় না। হাতে টাকা, স্বাধীনতা, তাই যা হওয়ার তাই হলো। কলেজ পালিয়ে সে খারাপ সঙ্গে মিশতে লাগলো। অবশ্য সে একা নয়, ওর সঙ্গে জয় আর মদন। জয় আর মদন দুজনেই সাধারণ ঘরের ছেলে, কিন্তু অনিমেষ তাদের পাল্লায় পড়ে গেল। ওরা দুজনে বকে যাওয়া। পয়সার জন্য ওরা কী না করতে পারে, আর অনিমেষ তো টাকার থলি। সুতরাং তিনজন পরম বন্ধু হয়ে গেল। রোজ বিকেলে কলেজ থেকে বেরিয়ে ওরা আড্ডা ঘরে যায়। তারপর অনেক রাতে তারা নিজেদের বাড়ি ফিরে যায়। বেশ চলছিল সব কিছু। হঠাৎ একদিন মদন অনিমেষকে আলাদা করে ডেকে বলল, এ শোন, 1,00,000 টাকা দিতে হবে, আমার খুব দরকার। অনিমেষ তো অবাক, বলে, এত টাকা? তা আমি কোথায় পাবো? মদন ভ্রু কুঁচকে বলল, তোর বাবার তো শুনেছি অনেক টাকা, চেয়ে নিবি। আমার বাড়িটা বাবা বন্ধক রেখেছে, সেটা ছাড়াবো। আর তোর যখন আছে, তুই কেন বন্ধুকে দিবি না? অনিমেষ একটু ঢোক গিলল, বলল, অসম্ভব, এত টাকা আমি বাবার কাছে চাইতে পারি? আর চাইলেই বাবা দেবে বুঝি? মদন বাঁকা চোখে একবার অনিমেষের দিকে তাকিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলে ওঠে, তাহলে বরং তোর কীর্তিকলাপ তোর বাবাকে জানিয়ে দিই, কি বলিস? সেটাই ভালো, তাই না? অনিমেষ রেগে যায়, বলে, তুই আমাকে ব্ল্যাকমেল করবি? মদন বলে, না না, টাকাটা দিয়ে না, তাহলেই আমার মুখ বন্ধ থাকবে, বুঝেছিস? অনিমেষ বলে, তুই যে টাকা চাইছিস জয় জানে। মদন হাসে, বলে, পাগল, এসব কি জানাজানি করে করতে আছে? আমি কখনো সাক্ষী রেখে কাজ করি না, বুঝলি? তোকে 7 দিন সময় দিলাম, তার মধ্যে টাকা না পেলে আমি তোর বাবার কাছে যাব। আর হ্যাঁ, একটা কথা, আমার কথা কেউ যেন জানতে না পারে, জয়ও না, তাহলে কিন্তু তোকেই লোপাট করে দেব। অনিমেষ কথাগুলো চুপ করে শুনছিল। ও জানে যে এরা তা পারে। এরা যে কী ধরনের ছেলে অনিমেষের চেয়ে ভালো আর কে জানে। অনিমেষের রাতের ঘুম গেল, খাওয়া দাওয়া গেল, শুধু মাথায় একটাই চিন্তা, কিভাবে সে এতগুলো টাকা জোগাড় করবে। ওর নামে ব্যাংকে কিছু টাকা আছে, কিন্তু তা তো মাত্র 20,000, কিন্তু বাকি টাকা জোগাড় হবে কি করে? তবে কি চুরি করতে হবে? কিন্তু কি চুরি করবে? বাবা তো বাড়িতে গয়না গাটি টাকা পয়সা কিছুই রাখেন না, তাহলে উপায়? এইভাবে চিন্তায় চিন্তায় অনিমেষের চোখের কোলে কালি পড়ল। অবশেষে 4 দিনের দিন সে মরিয়া হয়ে কিছু একটা করতেই হবে ঠিক করল। সে জানে সে যদি কিছু করতে না পারে, মদন তাকে বারবার ব্ল্যাকমেল করবে। তার চেয়ে মদনই যদি না থাকে, কাজটা এমনভাবে করতে হবে যাতে কেউ সন্দেহ না করে। কিন্তু কিভাবে করতে হবে ভাবতে ভাবতেই ক্লাবের দিকে যাচ্ছিল অনিমেষ। হঠাৎ চোখে পড়ল তাদের ক্লাবের সামনের রাস্তার ম্যানহোলটা খোলা। এবার মনে পড়ল অনিমেষের, গতরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, রাস্তায় প্রচুর জল জমেছিল, তাই বুঝি কেউ ম্যানহোলের ঢাকনাটা খুলে দিয়েছে। কিন্তু আজ তো বৃষ্টি নেই, তবে ম্যানহোলটা যারা খুলেছিল
তারা বন্ধ করেনি কেন? খোলা ম্যানহোলটার সামনে এসে অনিমেষ একটু দাঁড়ালো। ম্যানহোলের ঢাকাটাই পাশে পড়েছিল, ওটা তুলে ঢাকা দিয়ে দিলেই হয়, নয়তো কারো না কারো তো বিপদ হবেই, অনিবার্য। বিপদ কথাটা মাথায় আসতেই চমকে উঠল অনিমেষ। আজ রাতেই তাকে এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, নয়তো কাল এটা খোলা নাও থাকতে পারে। সে তাড়াতাড়ি পা চালিয়ে ক্লাব ঘরের ভেতরে ঢুকে পড়ল। রাত 12টা। আড্ডাঘর একবারে খালি। এই সুযোগটার অপেক্ষায় ছিল অনিমেষ। আড়ালে বসে রইল সে। মদন কোণে গিয়ে একা বসেছে বোতল আর গ্লাস নিয়ে। বোতল থেকে গ্লাসে ঢালছে আর খাচ্ছে। মনে হচ্ছে এরই মধ্যে ও বেসামাল। চোখ দুটো যেন ঘুমে জড়িয়ে আসছে, বেশ লাল। এই তো সুযোগ। অনিমেষ হাসি মুখে মদনের দিকে এগিয়ে গেল। মদনের পিঠে একটা চাপড় মেরে বলল, কিরে, আউট হয়ে গেলি মনে হচ্ছে। কথাটা শুনে রেগে গেল মদন। বলল, আউট? আমি হব আউট? হ্যাঁ, 10-12 বোতলেও যার কিচ্ছু হয় না সে হবে আউট? অনিমেষ বলল, চ্যালেঞ্জ। বেশ, তাহলে হয়ে যাক একটা বাজি। তুই তো আমার কাছে 1 লাখ টাকা চেয়েছিস, আমি দেব, কিন্তু একটা শর্তে। মদন একটু নড়ে চড়ে বসল। বলল, কী শর্ত? অনিমেষ বলে, আমি তোকে আজ পেট ভরে মদ খাওয়াবো। তোকে কিন্তু ক্লাব থেকে বেরিয়ে সামনের রাস্তায় আসতে হবে। ক্লাবের মধ্যে কিছু করতে গেলে যদি জানাজানি হয়, তাই ভয় আমি পাচ্ছি। মদন তো এক কথায় রাজি। অনিমেষ বলল, কিন্তু তার আগে ওই বোতলগুলো শেষ কর। মদন একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আরে আমি মদন, অনিমেষ নয়, বুঝেছিস? এসব বহুদিনের অভ্যেস। কথাগুলো বলেই মদন কয়েক মিনিটের মধ্যে একটা বোতল পুরো শেষ করে দিল। আরও আধ ঘন্টা পরে সব শেষ করল। কিন্তু ততক্ষণে মদন টলে টলে পড়তে লাগলো। মদন মুখে যতই বলুক, এত বেশি খেয়ে দাঁড়িয়ে থাকা কিন্তু অসম্ভব। অনিমেষ ভাবল, যাহ, সর্বনাশ, এখন যদি অজ্ঞান ঠজ্ঞান হয়ে যায় তাহলে তো সব বৃথা যাবে। এখনও হাঁটতে পারবে তো? অনিমেষ মদনের হাত দুটো ধরে ধীরে ধীরে ওকে টেনে নিয়ে যেতে লাগলো ম্যানহোলের পাশে। হঠাৎ দাঁড়িয়ে গেল মদন। ঢুলু ঢুলু চোখে একবার অনিমেষকে দেখেই চোখ বন্ধ করে জড়িয়ে জড়িয়ে বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? অনিমেষ তাড়াতাড়ি বলে ওঠে, টাকা টাকা, আমি তো টাকা নিয়ে এসেছি রে, চল, আর একটু চল, একটু ফাঁকা জায়গায় গিয়ে তোকে দেব। তোর তো টাকা চাই, তাই না? মদনের মুখে ক্ষণিকের জন্য একটা হালকা হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। এরপর অনিমেষের মনে হলো মদন সব শক্তি দিয়ে নিজেকে টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এতে লাভ হলো অনিমেষেরই। ম্যানহোলের কাছে পৌঁছে গেল তাড়াতাড়ি। রাত তখন 2টো। সারাদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় চারিদিক ভিজে জবজবে হয়ে আছে। ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। এদিকটা একেই নির্জন, তার উপরে গভীর রাত। রাত প্রায় 2টো। সারাদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় চারিদিক ভিজে জবজবে হয়ে আছে। ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। এদিকটা একেই নির্জন, তার উপর গভীর রাত। ধারে কাছে কেউ নেই। মদনকে এমন জায়গায় দাঁড় করিয়েছে অনিমেষ, সেখান থেকে ম্যানহোলটা দেখতে পাবে না মদন, অর্থাৎ একেবারে পিছনে, পা থেকে মাত্র 10 ইঞ্চি দূরে। অনিমেষ আর সময় নষ্ট করে না। হোলের ভেতর থেকে জলের শব্দ, পাকের গন্ধ তাকে জানিয়ে দিল, পড়লে জীবন নিয়ে ফিরে আসা অসম্ভব, বিশেষ করে মদনের যা অবস্থা।
অনিমেষ আর একবার চারপাশটা দেখে নিয়ে মদনকে ধাক্কা দিয়ে ফেলে দিল ম্যানহোলের মধ্যে। মদনের চিৎকার শোনা গেল, পাছে অন্য লোকে শুনতে পায়। অনিমেষ তাড়াতাড়ি ম্যানহোলের ঢাকাটা দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিল। উফ, কি যে অসম্ভব ভারী সেই ঢাকনা! সমস্ত শক্তি দিয়ে অনিমেষ পাশে রাখা ঢাকনাটা হোলের দিকে টেনে আনতে চেষ্টা করতে লাগলো, আর বারবার দেখছে কেউ তাকে দেখে ফেলল কি না। না, কেউ নেই। আবার বৃষ্টি জোরে এলো। অনিমেষ কাক ভেজা ভিজছে, ভিজুক। মনে মনে ভাবল, অনিমেষ যেভাবেই হোক ঢাকাটা দিয়ে তবেই বাড়ি যাবে, নয়তো মদন উঠে আসতে পারে, বা কেউ ওর চিৎকার শুনে ওকে টেনে তুলতে পারে। না, ঢাকা ওকে দিতেই হবে। বুকের মধ্যে তখন যেন হাজারটা হাতুড়ি ঘা মারছে অনিমেষের। প্রচণ্ড উত্তেজনায় হাত কাঁপছে বলেই বোধহয় দেরি হচ্ছে। অনিমেষ মনের সমস্ত জোর শরীরে এনে জোরে টান দিল। ম্যানহোলটা বন্ধ করতে পেরে প্রচণ্ড স্বস্তির নিঃশ্বাস ফেলল অনিমেষ। এত বড় একটা ব্যাপার ঘটে গেল, কিন্তু কোনো প্রমাণ না রেখে। এটা কি কম কথা? সবাই ভাববে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু এখন বাড়ি ফিরলে তো মায়ামাসি হাজারটা প্রশ্ন করবে। তার চেয়ে রাতটা ক্লাবেই কাটাবে ভাবল। ক্লাবে ফিরে গিয়ে চেয়ারে বসেই আধ ঘুমন্ত আধ জাগন্ত অবস্থায় ওর মনে হলো কেউ তাকে লক্ষ্য করছে। তড়াক করে লাফিয়ে উঠল অনিমেষ। চেয়ার থেকে উঠতেই মনে হয় যেন পড়ে যাচ্ছিল। চারিদিকটা লক্ষ্য করলো ভালোভাবে। না, কেউ তো নেই। তবে কি এ তার অবচেতন মনের অপরাধবোধ? মনটাকে শক্ত করল অনিমেষ। সে কি দুর্বল হয়ে যাচ্ছে? মদনের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। কাজটা অন্যায়, কিন্তু কি করবে সে? এছাড়া তার আর কি উপায় ছিল? মনে মনে সে বলল, মদন, আমায় তুই ক্ষমা করিস ভাই। সঙ্গে সঙ্গে জানলার ওপর থেকে একটা কালো বেড়াল মোটা গলায় ডেকে উঠল। চমকে উঠল অনিমেষ। বুকটা ছ্যাঁত করে উঠল তার। কালো কুচকুচে বেড়াল, কোথাও তার একটু সাদা চিহ্ন নেই। চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জলজল করে জ্বলছে। বেড়ালটা এক দৃষ্টে ওর দিকে তাকিয়েও আছে। বেড়ালটাকে তাড়াতে অনিমেষ ক্লাবের আলমারির ভেতর থেকে একটা লোহার রড বের করলো। ওটা সেখানে রাখাই থাকে, কখন কি কাজে লেগে যায়। ওর হাতে রড দেখে বেড়ালটা পালিয়ে গেল। এদিকে ভোর হয়ে আসছে। অনিমেষ বাড়ি যাব করেও যেতে পারল না। ভাবল আরও একটু থেকে যাই। 9টা নাগাদ কর্পোরেশনের লোকজন তো আসবেই, ম্যানহোলের ঢাকাও খুলবে। তখন যদি মদনের লাশটা পাওয়া যায়, কি করবে সবাই? সেটা দেখতে চায় অনিমেষ। সামনে একটা চায়ের দোকানে বসে চা পাউরুটি খেলো। তারপর মায়ামাসিকে ফোন করলো, বলল আমি একটু পরে যাচ্ছি। পরীক্ষার জন্য বন্ধুর বাড়িতে বসে পড়াশুনো করছিলাম, রাত হয়ে গেল, তাই যেতে পারিনি। অনিমেষ ঘন ঘন ঘড়ি দেখছে। কতক্ষণে লোক আসবে, ম্যানহোলের ঢাকা খুলবে, তারপর লাশটা টেনে বের করবে, প্রচুর লোক জমা হবে, কত রকম কথা হবে। এসব না দেখে না শুনে ও কিছুতেই বাড়ি যেতে চাচ্ছে না। অবশেষে ঘণ্টাখানেক বাদে কর্পোরেশনের লোক এলো। ঢাকাটা তুলে তার ভেতরে বালতি নামিয়ে পাক তোলার কাজও শুরু হলো। কিন্তু লাশ কই? 2-2:30 নাগাদ ওদের কাজ শেষ হলো। ওরা ম্যানহোলের মুখটা বন্ধ করে চলেও গেল। কিন্তু কি হলো? ব্যাপারটা রীতিমতো অবিশ্বাস্য। লাশটা যাবে কোথায়? ভাসতে ভাসতে কোথাও চলে গেল নাকি? ভাবতে ভাবতে বাড়ি চলে এলো অনিমেষ। মায়ামাসিকে বলল, আজ আর কলেজে যাব না,
একবারে সন্ধেবেলা পড়তে যাব। সন্ধেবেলায় জয় ফোন করলো। আরে অনিমেষ, তুই তো আজ কলেজ এলি না, কি ব্যাপার রে? মদনও তো এলো না। মদনকে জানিস, ফোনেও পাচ্ছি না। অনিমেষ খানিকক্ষণ চুপ করে থাকলো, তারপরে বলল, আরে ঠিক আছে, আমি আসছি, তুই এক কাজ কর, মদন এলে আটকে রাখিস। আড্ডা ঘরে ঢুকে অবাক হলো অনিমেষ। জয়রাজ কি হলো? ওর সামনে তো গ্লাস বোতল কিছু নেই। তবে তবে জয় কি অনিমেষকে সন্দেহ করছে? অনিমেষের মাথায় অনেক রকম কথা ঘুরপাক খাচ্ছে। অনিমেষ জয়ের কাছে এসে পিঠে একটা কিল মেরে বলল, আরে কিরে, কি হলো? মদন কোথায়? জয় গম্ভীর বলল, জানিস, মদনকে পাওয়া যাচ্ছে না। ওর বাড়িতে ফোন করেছি, ওরা বলল কাল থেকে নাকি বাড়ি যায়নি। কি ব্যাপার বলতো? অনিমেষ দুবার ঢোক গিলল, বলল, আমি কি করে জানবো বলতো? আড্ডা ঘরের সামনে থেকে ম্যানহোলটা পরিষ্কার দেখা যায়। সেদিকে তাকিয়েছিল অনিমেষ। হঠাৎ চমকে উঠল। সেই কালো বেড়ালটা ম্যানহোলের ঢাকার ওপর বসে আছে, তার দৃষ্টি অনিমেষেরই দিকে। অনিমেষ ডাকলো, এই জয়, জয়, দেখতে পাচ্ছিস? জয় বলে, কি রে, কি দেখব? অনিমেষ বলে, ওই যে ওই কালো বেড়ালটা। জয় অবাক, বলে, কালো বেড়াল? সেটা আবার কোথায়? অনিমেষ বলে, ওই যে ম্যানহোলের ওপরে বসে আছে। কথাটা বলতে বলতে ভয়ে অনিমেষের গলাটা একটু কেঁপে উঠল। জয় বলল, কই না তো, আমি তো কিছু দেখছি না। তুই কি আজকাল জেগে জেগে স্বপ্ন দেখছিস? নে ওঠ, আজ আর ভালো লাগছে না, বাড়ি যাই। ভেতরে প্রচণ্ড অস্থিরতা নিয়ে বাড়ি ফিরল অনিমেষ। মনে করল রাতটা ভালো করে ঘুমোলে সকালে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু তখনই একটা তীক্ষ্ণ কণ্ঠে বেড়ালের ডাক শুনল, আর চমকে উঠল অনিমেষ। তারপর পরক্ষণেই বলল, আরে, এটা বিড়ালের ডাক না? কিন্তু ঘরের মধ্যে বিড়াল আসবে কি করে? অনিমেষ শান্ত হলো। সে আবার শুনল সেই এক কর্কশ ডাক, কিন্তু ডাকটা এবার অনিমেষ শুনল একবারে ওর পাশে। এত কাছে ডাক শুনে সে চমকে উঠল। চারিদিকে খুঁজতে লাগলো সে বেড়ালটাকে। হঠাৎ সে লক্ষ্য করলো কালো বেড়ালটা তার বিছানার ওপরেই বসে আছে। অনিমেষ প্রচণ্ড ক্ষেপে গিয়ে হাতের কাছে যা পেল ছুঁড়ে মারল বিড়ালটাকে, যাতে ওটা চলে যায়। কিন্তু বিড়ালটা গম্ভীর হয়ে বসেই রইল। অনিমেষের মনে হলো ওর ছোড়া সব জিনিসগুলো যেন বিড়ালটাকে ভেদ করে চলে যাচ্ছে। ক্লান্ত হয়ে অনিমেষ চেয়ারের ওপর বসে পড়ল। বিড়ালটা আরও দুবার ডেকে পায়ে পায়ে এগিয়ে আসতে লাগলো অনিমেষের দিকে। অনিমেষ মায়ামাসিকে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বরই বেরোলো না। বেড়ালটা ঘন ঘন ডাকতে লাগলো, আর ওর চোখ দুটো রাতের অন্ধকারে জ্বলছে যেন মনে হয়। ঘরের আলোটাও জ্বালা হয়নি, রাস্তার আলো ঘরে এসে পড়েছে। অনিমেষ সেই আলোয় দেখল বেড়ালটা পেছনের ল্যাজটা গুটিয়ে রেখে একটু নিচু হয়ে চার পায়ের ওপর ভর দিয়ে জিভ দিয়ে ঠোঁটটা চাটল। তারপর শিকার ধরার ভঙ্গিতে একটু একটু করে এগোতে লাগলো অনিমেষের দিকে, পা টিপে টিপে। অনিমেষ লক্ষ্য করল বিড়ালটার পায়ের ধারালো নখগুলো ধীরে ধীরে বেরিয়ে আসছে সামনের দিকে। মুখটাও ক্রমশ বীভৎস হয়ে উঠছে। অনিমেষ পালাতে গেল, কিন্তু পারল না। মাটিতে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে বিড়ালটা ঝাঁপিয়ে পড়ল তার উপর। বিড়ালটার ধারালো দাঁতগুলো অনিমেষের গলার নলিটা চেপে ধরল বেশ কিছুক্ষণ। ছটফট করতে করতে স্থির হয়ে গেল অনিমেষের দেহটা। কয়েক মুহূর্তের ব্যাপার, কিন্তু জ্ঞান হারিয়ে যাওয়ার আগে যন্ত্রণায় ছটফট করতে করতে অনিমেষ দেখল বেড়াল নয়, ওটা মদন
তার গলার নলিটা চেপে ধরেছে। অনিমেষের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নিল বিড়ালটা। তারপর নেতিয়ে পড়ল অনিমেষের মৃতদেহের পাশে। কালো বিড়ালের খোলস ছেড়ে বেরিয়ে এলো একটা ছায়ামূর্তি। সেটা একটু দাঁড়ালো, উপভোগ করলো দৃশ্যটা, পরম তৃপ্তিতে একটা হুঙ্কার দিল, তারপর মিলিয়ে যেতে লাগলো ধীরে ধীরে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।